ম্যাটেরিয়ালিটি রাইট। হ্যাঁ, সো এই যে আপনারা দুজন বোধ কিন্তু কারেক্ট ছিলেন যে যে আলসার যে নিতে পারবেন সেও কারেক্ট, কারণ হচ্ছে আপনার ম্যাটেরিয়ালিটি আলসার পর্যন্ত। আপনি বলবেন যে ঠান্ডা কাশি হলে আমি নিব, আর ঠান্ডা কাশি বেশিতে আলসার হয় তাহলে আমি নিব না। সো আপনার ম্যাটেরিয়ালিটি হচ্ছে আপ টু আলসার, ঠিক আছে। আর আরেকজনের ম্যাটেরিয়ালিটি হচ্ছে আপ টু ঠান্ডা কাশি মনে করেন, বা আমি যেটা বলছিলাম যে আমার ম্যাটেরিয়ালিটি 5% অফ প্রফিট, আরেকজন 10% প্রফিট হতে পারে। সো আমরা যখন অডিট করতে যাই তখন মাথায় রাখতে হয় যে এই ম্যাটেরিয়ালিটি কিন্তু অডিটরের কিছু না, যেটা আমরা ম্যাক্সিমাম সময় ভুল করি। ম্যাটেরিয়ালিটি হচ্ছে আপনাকে রিড করতে হবে যে আপনি যে অডিট করতে গেছেন যে কোম্পানি, সেই কোম্পানি কি টাইপের কোম্পানি, এটা কি অ্যাসেট বেসড কোম্পানি নাকি প্রফিট বেসড কোম্পানি, মানে এই কোম্পানি যারা ইউজার, যারা শেয়ার হোল্ডার, ইনভেস্টর, লেন্ডার, যাই হোক, তারা এই কোম্পানির সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয় কোন ফিগারকে, প্রফিটকে দেয় নাকি অ্যাসেটকে দেয়। ওয়ান্স ইউ ডিসাইড যে না এটাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরেন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই প্রফিট হয়, হ্যাঁ। সো আপনি বুঝে গেলেন ফার্স্ট অফ স্টেপ ওয়ানে বুঝে গেলেন যে এই কোম্পানির যারা ইউজার আছে তারা হচ্ছে প্রফিটটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। সো প্রফিট কম বেশি হলে তারা ডিসিশনে চেঞ্জ আনবে। সো ইম্প্যাক্ট করা ডিসিশনে কোনটা, চেঞ্জ অফ প্রফিট। এবারে আপনি ডিসাইড করলেন যে কত পার্সেন্ট পর্যন্ত এই যারা ইউজার আছে এই প্রফিটটার কম বেশি নিতে পারবে। এই জন্য কিন্তু অ্যাকাউন্টিং বা অডিট স্ট্যান্ডার্ড আপনি স্পেসিফিকলি বলে দেয় না, যেহেতু প্রিন্সিপাল বেসড, আপনাকে বলে দেয় না যে 2% অফ প্রফিট আপনাকে নিতেই হবে ম্যাটেরিয়ালিটি, এটা বলে দেয় না। এটা হচ্ছে আপ টু ইউ, আপনি জাজমেন্ট করবেন। সেটাতে অনেক কিছু রিলেট করতে পারেন, এই কোম্পানির রিস্কি কিনা, এই কোম্পানির কি লিভারেজ কেমন, মানে এই কোম্পানি কি অনেক 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 টাকা ডেট নেওয়া আছে নাকি, লোন নেওয়া আছে নাকি, যে যে কোম্পানি কোনো কিছু হইলেই লোন, যারা লোন নিছে, লোন দিয়েছে তারা লোনটা নিয়ে নেবে, তখন কোম্পানি বিপদে পড়বে। লোন নিয়ে কাজ করা কিন্তু খুবই একটা টাফ জব, খারাপ। যারা শেয়ার বিজনেস করেন তারাও জানেন যে আপনি মার্জিন নিয়ে যদি শেয়ার কেনেন, একবার কট খেলে ওদিকে আপনার শেয়ার প্রাইসও কমবে, ওদিকে আপনার ইন্টারেস্ট দেওয়া লাগবে, সো অনেক ঝামেলা হয়। সো আপনি নিজে দেখলেন যে এরকম অনেক কিছু অ্যানালাইসিস করে দেখলেন যে এই কোম্পানি খুবই রিস্কি কোম্পানি। সো এই কোম্পানির ক্ষেত্রে আমি যদি 2% অফ প্রফিট এদিক সেদিক হয় তাহলে কোম্পানি অনেক ঝামেলায় পড়বে, কোম্পানির ইউজার অনেক ঝামেলায় পড়বে। সো এই কোম্পানির ইউজারদের আসলে 2% অফ প্রফিটই হচ্ছে ম্যাটেরিয়ালিটি। অথবা আপনি ভাবতে পারেন যে না এই কোম্পানি তো খুবই ভালো, সলভেন্ট কোম্পানি, ম্যানেজমেন্ট ভালো, এদের লোন টোন নাই। সো এই কোম্পানি যদি 100 টাকা বলতেছে প্রফিট, এটা যদি 95 টাকাও হয়, 5 টাকা ভুলও থাকে, ইটস ওকে। সো এই কোম্পানির জন্য 5% অফ প্রফিট হচ্ছে ম্যাটেরিয়ালিটি। সেক্ষেত্রে আপনি প্রথম ডিসাইড করে ফেললেন জি স্যার শেয়ার বাজার সম্পর্কে একদিন একটু বললেন। হ্যাঁ, শেয়ার বাজার ইনভেস্টমেন্ট আছে না স্যার, ইনভেস্টমেন্ট নাই স্যার, কিন্তু জানতে চাচ্ছিলাম আর কি, মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলতে পারি, বাট মানে যখন সময় হবে স্যার আপনি বলেন। হ্যাঁ ঠিক আছে, এটা পরে মানে বলবো আর কি, বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলতে পারি, বাট ইনভেস্ট করতে চাইলে আমি বলবো না কিছু, কারণ বাংলাদেশের কোম্পানিতে এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে একটা বোকামি। এখানে ফান্ডামেন্টাল কিছুই হয় না, এখানে কিছু দরবেশ বাবা আছে, এই আছে সেই আছে, তাদের হচ্ছে চেরাপেলা যা থাকে তারাই লাভ করতে পারে। 5% মানুষ লাভ করে, 95% মানুষ লস করে এখানে। বললেন কি স্যার, আমার তো ইচ্ছা ছিল এখানে ইনভেস্ট আর কি যাওয়ার, এখনো যাইনি কিন্তু ইচ্ছা ছিল। একটা সময় অনেক অ্যানালাইসিস করছি, বাট দেখছি যে অ্যানালাইসিস কাজ হয় না। আলটিমেটলি ঘুরে ফিরে আপনার ওই লিংক এস্টাবলিশ করতে হবে যারা স্যার অ্যাজ এ মুসলিম হিসাবে এটা আমার সাথে যায় না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার। অনেক মানুষ দেখি যে শেয়ার কিনে টেনে, বুঝছেন, আমাদের প্রিন্সিপালও দেখি যে শেয়ার ওই কনসেপ্ট আর কি। অনেক ক্লায়েন্টও দেখা যায় যে শেয়ারে যে ব্যাপারগুলো আর কি। না না, ওটা ডিফারেন্ট ডিসকাশন। আপনি যদি ধর্ম নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু ইসলামে বলা আছে যে আপনি কোন কোন বিজনেস হারাম, যে বিজনেসে হচ্ছে শুধু লাভই হবে, লস হওয়ার কোনো পসিবিলিটি নাই, সেই সব বিজনেস হারাম। যেমন সুদের, তো সুদ আপনি হচ্ছে সেই বিজনেস, আপনার টাকা নিয়ে বিজনেস করতেছে, সে লস করুক লাভ করুক আপনি আপনার পার্সেন্টেজ পাবেন, ইন্টারেস্ট, এই জন্য কিন্তু হারাম। কিন্তু শেয়ার মার্কেট কিন্তু হারাম না, আসলে এখানে লাভও হয় লসও হয়, বরং লসই বেশি। ওইটা আলাদা, অন্যদিন অন্য সময় আলাপ করবো। হ্যাঁ, একদিন আপনাদের সাথে ডিসকাশন করব আলাদা টাইম নিয়ে জুমে, যেখানে কোনো পেমেন্ট হবে না আইসিবি থেকে, আমরা শুধু নিজেদের গল্প করবো, ঠিক আছে? এবার আসি হচ্ছে, হ্যাঁ এবার রিপোর্ট নিয়ে আসি। রিপোর্টটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ম্যাটেরিয়ালিটি। তো ম্যাটেরিয়ালিটি হচ্ছে, ও আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, মানে আগেই টেনশন নিয়েন না যে হয়তো 2টা ক্লাস হয়ে গেছে এখনো আমরা শেষ করতে পারিনি।
আলটিমেটলি আমার ক্লাসের হচ্ছে দুটো ধরন। একটা হচ্ছে আমি কনসেপচুয়ালি যখন আগে ভালো মতো বোঝাই, আপনারা যখন বুঝে যাবেন তখন দেখবেন চ্যাপ্টারগুলো খুবই সহজ লাগবে, আমার কিছু পড়াইতে হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারপরে যদি আপনাদের প্রবলেম থেকে থাকে, হালিম ভাই আমাকে এক্সট্রা ক্লাস দেবে, এগুলো না আপনার টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সো আমরা ট্রাই করব একদম ভালো মতো বোঝার, শুধু দেখলাম আসলাম গেলাম চলে গেলাম এটা না। হ্যাঁ আপনি খুব ভালো বুঝাচ্ছেন স্যার, মানে একদম পুরা। হ্যাঁ আমি ওটাই চাচ্ছি যে আমরা ভালো মতো বুঝি। জি স্যার ভালো বুঝতে কথা বলতে যে অডিটের যেগুলো হয় সেগুলো যেন ক্লিয়ার বোঝা যাচ্ছে আর কি আপনার কথা শুনে। আপনি ক্লিয়ারলি বুঝে যান, ক্লাস বেশি লাগে লাগুক, সমস্যা নেই। স্যার ভালো করে আসছে না কথা, বুঝতেছেন না। বুঝেন নাই? স্যার বুঝি না, আবার বলেন। মানে আমি লাস্টে যে কথাগুলো বলছি সেগুলো বুঝেন নাই? হচ্ছে আসলে বুঝতে পারছি। নেটওয়ার্কের প্রবলেম? স্যার না স্যার, আমাদের ঠিকই আছে স্যার, আমাদের ঠিক আছে। আচ্ছা আপু, যে রেকর্ডিং এর সময় আবার রিপিট করেন। হ্যাঁ স্যার, এখন কিছু অন্য কিছু বলতে চাচ্ছি। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে ম্যাটেরিয়ালিটি। সো ম্যাটেরিয়ালিটি ক্লিয়ার করে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। ম্যাটেরিয়ালিটি হচ্ছে অডিটরের কোনো কিছু না, এটা কিন্তু অডিটর না। অফকোর্স মনে রাখবেন ম্যাটেরিয়াল হচ্ছে ইউজারের, মানে ইউজার কতটুকু পর্যন্ত নিতে পারবে সেটা হচ্ছে। আপনি অডিটর হিসেবে আপনারা তো এখন প্রত্যেকটা মানুষকে গিয়ে, ধরেন গ্রামীণ ফোন অডিট করতে গেছেন, গ্রামীণ ফোনের তো লাখ লাখ কোটি কোটি শেয়ার হোল্ডার, এখন কি সবাইকে জিজ্ঞেস করবেন যে ভাই এই কোম্পানি তুমি কত পার্সেন্ট পর্যন্ত নিতে পারবা? এটা করতে যাওয়া কিন্তু টাফ হবে না। যার কারণে আপনাকে মাইন্ড রিড করতে হবে যে এই কোম্পানি যারা শেয়ার হোল্ডার, এই কোম্পানি যারা ইউজার, তারা এই কোম্পানি কি চায়, কি দেখতে চায়, এবং সেটা কত পর্যন্ত নিতে পারে, সেটা কোম্পানির ভালো মানে কোম্পানি ম্যানেজমেন্ট কেমন, কোম্পানি রিস্কি কিনা নাকি রিস্কি না, সেই সব সবকিছু মিলে হচ্ছে ডিসিশন নেবেন। সো আপনার ম্যাটেরিয়ালিটি পার্সেন্টেজ যখন বাড়ে তখন কিন্তু আপনার সুবিধা অডিটরের, মানে তখন কাজ কম করতে হয়, ওপিনিয়নটা আগে হিট আসে না। সো ম্যাটেরিয়ালিটি যত কমে তত আপনার কাজ বাড়ে। ম্যাটেরিয়ালিটি কমবে কখন? ম্যাটেরিয়ালিটি কমবে যখন কোম্পানি রিস্কি হবে, কোম্পানি অনেক ঝামেলা আছে, তখন আপনাকে হচ্ছে ম্যাটেরিয়ালিটি কমায় নিতে হবে। সো যদি ম্যাটেরিয়ালিটি কেন মানে আচ্ছা ম্যাটেরিয়ালিটি কমানো বাড়ানোর রিলেশন কেন? যদি ম্যাটেরিয়ালিটি কম থাকে তখন কি হয়, আপনার ওই যে টেস্ট অফ ডিটেইলসটা অনেক বেশি করতে হয়, কারণ আপনার সব কিছু ম্যাটেরিয়াল হয়ে যায়। হ্যাঁ, সো যদি আপনি ধরেন ডক্টর জগলুলের ক্ষেত্রে যে XYZ কোম্পানির কাছে হচ্ছে ডক্টর জগলুল অ্যাসেস করেছে যে XYZ কোম্পানির জন্য আলসার কোনো ইস্যু না, বুঝতে পারছেন? সো আলসার XYZ আলসারকে পাত্তাই দিবে না, তারা হচ্ছে ওকে নিবে, নিয়ে হয়তো ট্রিটমেন্ট করাবে। দ্যাটস ওয়াই এই যে ম্যাটেরিয়ালিটির কথা বলতেছি, ম্যাটেরিয়ালিটির একটা বড় ইমপ্লিমেন্ট হচ্ছে যে এই যে আমরা রিপোর্টটা ইস্যু করি, ওপিনিয়ন প্যারাগ্রাফ থাকে, সেই ওপিনিয়ন প্যারাগ্রাফটাতে হিট আসবে নাকি আসবে না সেটা ডিফাইন করে দিবে ম্যাটেরিয়ালিটি কত, এবং আপনি যে অবজারভেশনগুলো পেয়েছেন কোম্পানিতে, যেসব প্রবলেম পেয়েছেন, যেগুলো ভুল আছে, সেই ভুলগুলো কি ম্যাটেরিয়ালিটির উপরে? যদি ম্যাটেরিয়ালিটির উপরে থাকে তাহলে আপনাকে যে ওপিনিয়ন যে প্যারাগ্রাফ ছিল ওই ওপিনিয়ন প্যারাগ্রাফে চেঞ্জ করতে হবে, বলতে হবে যে সবকিছু ঠিক নাই, ভুল আছে। আর যদি ম্যাটেরিয়ালটি নিচে থাকে তাহলে আপনি ওপিনিয়ন প্যারাগ্রাফে হাতই দিতে পারবেন না। ওপিনিয়ন প্যারাগ্রাফ হচ্ছে আপনি দেখা যাবে ক্লিন, লাইক পেশেন্ট 3। পেশেন্ট 3 ক্ষেত্রে কি হয়েছে? পেশেন্ট 3 ক্ষেত্রে কিন্তু ডক্টর জগলুল একটা রিপোর্ট ইস্যু করছিল যেটা কিন্তু একদম সেম অ্যাজ P2 পেশেন্ট 2, যেখানে রিপোর্ট প্যারাগ্রাফে হাত দেয় নাই, বলছে যে সে তার কোনো প্রবলেম নাই। সেখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজে বলছে, যদিও তার আলসার আছে সেটা কিন্তু সে রিপোর্টে বলে নাই, বলছে কি তার কোনো প্রবলেম নাই। ইমফেসিস অফ ম্যাটারে গিয়ে বলছে সে বিড়ি খায়, সে ওয়াইন খায়, তাকে দেখে রাখো, ফিউচার প্রবলেম হতে পারে। এরপরে যেহেতু ডক্টর জগলুল ফিল করেছে যে XYZ কোম্পানির জন্য আলসার কোনো ইস্যু না, সেহেতু সে রিপোর্টটাতে ইস্যু আনে নাই। কিন্তু আলসার যেহেতু আছে তাকে তো XYZ কোম্পানিকে জানাতে হবে এনিহাও। সো রিপোর্টে যেহেতু বলতে পারতেছে না, সে তখন আলাদা একটা লেটারের সাহায্য নিছে, সে আলাদা একটা প্যাডে বলছে যে ভাই এই পত্রটা কিন্তু আলসার আছে, আলসার কিন্তু কোয়ান্টিফাই করা যাচ্ছে, তাই না? আলসার আছে, সো এটা কিন্তু ক্যান্সার হতে পারে, আপনি ইমিডিয়েটলি এটা করেন, ইমিডিয়েটলি এটা হচ্ছে চিকিৎসা করান। এই যে আলাদা লেটার দেওয়ার দুটো কারণ, একটা হচ্ছে আপনি যে অডিট করতে গেছেন সেটা একটা প্রবলেম পেয়েছেন, সেটা ট্র্যাক রাখার জন্য পরবর্তী বছরে যখন নেক্সট ইয়ারে যাবেন তখন প্রথম কাজ হবে হচ্ছে এই যে আপনি তাকে একটা লাভ লেটার দিয়েছিলেন লাস্ট ইয়ারে,
সেটার যে ইস্যুগুলো ছিল সেগুলো আগে সলভ হয়েছে কিনা দেখা। যে গত বছর যেটা আলসার ছিল তুমি তো সলভ না করে থাকো, আই এম শিওর মোটামুটি এই বছর ক্যান্সার হবে। তার মানে আপনি যদি ওই ইস্যু নিয়ে এই বছর কাজ শুরু করেন, দেখবেন যে ওই ফিগারটা বড় হয়ে গেছে, ম্যাটেরিয়ালিটির উপর উঠে গেছে, তখন কিন্তু আপনার রিপোর্টে হিট আসবে। এখন আসেন আরো মজার কথা বলি। এটা তো খুবই লজিক্যাল লাগতেছে না যে রিপোর্টে আমি আলসারের কথাটা আনলাম না, আমি আলাদা লেটার দিলাম, এটাকে বলে ম্যানেজমেন্ট লেটার, এমএল বলে। হ্যাঁ, বা এক এক ফার্মে হয়তো এক এক নামে ডাকতে পারে, বাট ওভারঅল বলে এমএল, ম্যানেজমেন্ট লেটার বলে। এটা তো গেল। দেখেন এই যে মানে স্যার রিপোর্টের সাথে আমরা রিপোর্টটা দিলাম, রিপোর্টের সাথে আর কি যে প্রবলেমটা থাকবে ওটা আমি আলাদা করে যেটা লিখবো ওটা ম্যানেজমেন্ট লেটারে লিখবো, তাই তো? লেটার বলে, এমএল বলে। হ্যাঁ, মানে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো ছিল সেগুলো ম্যাটেরিয়াল প্রবলেম ছিল না, ইম্যাটেরিয়াল প্রবলেম ছিল, বাট আপনি ম্যানেজমেন্টকে জানিয়েছেন এই বছর, যাতে নেক্সট বছরে যেন ওরা এটা ঠিক করে ফেলে। ঠিক না করলে হয়তো আপনি দেখবেন যে এটা যদি বড় হয়ে যায়, তখন তো নেক্সট ইয়ারে ধরেন আপনার ম্যাটেরিয়ালিটি 5 টাকা, কিন্তু আপনার ইস্যু ছিল 2 টাকার, 3 টাকা, তো আপনি তো ওপিনিয়ন হিট দিতে পারেন নাই, যেটা আমরা এখন আলাপ করলাম যে ম্যাটেরিয়ালিটির উপরে না গেলে আমরা ক্লিন রিপোর্ট দিব। তো আপনি ক্লিন রিপোর্ট দিয়েছেন, কিন্তু 3 টাকা যে ভুল ছিল সেটা তো ঠিক করে নাই, সেটার জন্য আপনি আলাদা করে ম্যানেজমেন্ট লেটার দিয়ে বলেছেন যে 3 টাকা প্রবলেম আছে, এটা যদি নেক্সট ইয়ারে 5 টাকা হয় তাহলে কিন্তু আবার আপনার রিপোর্টটাই কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা স্যার, এখানে একটা কথা আছে, এখানের মধ্যে স্যার আর কি নেক্সট ইয়ার যদি আমি অডিট করি তাহলে আমি আবার কি করব আর কি প্রিভিয়াস ইয়ার যেমন 2020 আমি অডিট করতে, তো 2019 ম্যানেজমেন্ট লেটারটা আমরা দেখবো ওরা ঠিকমতো এগুলো ফুলফিল করছে কিনা। রাইট রাইট। আর যদি এখানের মধ্যে নেক্সট ইয়ার আমি অডিট না করি, অন্য কোনো অডিট ফার্ম আইসা পড়ে, তখন তো ওরা ইমেল, মানে উচিত হচ্ছে আপনার ইমেল গুলো ওরা মানে ম্যানেজমেন্ট লেটার ম্যানেজমেন্টের কাছ থেকে জিজ্ঞেস করবে অডিটর ম্যানেজমেন্টকে যে গত বছর যারা ওরা অডিট করেছে ইস্যুগুলো কি ছিল দেখ, তখন ম্যানেজমেন্ট হচ্ছে তাকে ইস্যুগুলো দেখাবে, সেগুলো সে কাজ করবে। এবার হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সারটা আসি। এই যে আপনি একটা কোশ্চেন করলেন না, আমি তো প্রথম দিনে বলছি যে মজার ব্যাপার, মজাটা কেন লাগে আমার, কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অডিট স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে অনবরত চেঞ্জ হচ্ছে। এই যে আমি একটু আগে বললাম, বানরের এক্সাম্পল দিলাম, মেবি এতদিন আপনাদের মতো করে, এই যে আপনার মতো করে কেউ এই ইস্যুটা এরেজ করে নাই, কেউ তো জিজ্ঞেস করে নাই যে ভাই আমি তো এই বছর অডিট করে গেলাম, ইমেলটা দিয়ে গেলাম, নেক্সট ইয়ার আসলে আমি 1 কপি ইমেল আমার কাছে আছে, আমি ওগুলো নিয়ে ফলো আপ করতে পারবো। হোয়াট ইফ এই বছর আমাকে চেঞ্জ করে ফেললো বা চেঞ্জ হয়ে গেলাম, নেক্সট ইয়ার একজন অডিটর আসলো, সে জানলোই না যে কি হয়েছে গত বছর, তাকে কিভাবে জানানো যায়? এটা হয়তো আপনার মতো কেউ কোশ্চেন অ্যারাইজ করে নাই। অথবা আর একটা কোশ্চেন করতে পারতেন যে ম্যাটেরিয়ালিটি তো ইউজারের জিনিস, এটা তো আপনি ডিসাইড করছেন, অডিটর ডিসাইড করছেন। হোয়াট ইফ এমনও কিছু ইউজার থাকতে পারে, আপনি বলতেছেন 5 টাকা ম্যাটেরিয়ালিটি, হয়তো একজন রিক্সাওয়ালা, তার কাছে 2 টাকা অনেক বেশি কিছু, সে ইনভেস্ট করতে চায়, কিন্তু সে যদি জানতো যে এই কোম্পানিতে 2 টাকার ইস্যু আছে, সে হয়তো ইনভেস্ট করতো না। আপনি নিজেই লাফাইছেন যে টাকা ম্যাটেরিয়ালিটি, আপনি নিজে ডিসাইড করে নিজেই অপিনিয়নটা ক্লিন দিয়েছেন, আর ম্যানেজমেন্টকে আন্ডার দ্য টেবিল একটা ইমেল দিয়ে আসছেন, এটা তো ইনভেস্টর জানে না। আপনাকে ম্যাটেরিয়ালিটি আপনি ওপিনিয়ন ঠিক রাখেন, কিন্তু যে প্রবলেমগুলো আছে সেগুলো তাদের জানান, ইনভেস্টরদেরকে জানান, শেয়ার হোল্ডারকে জানান। এই কারণে কিন্তু এই যে গত বছর থেকে আইসা 701 আসছে। আপনারা ইউ উইল বি গ্ল্যাড টু নো যে এখন এই এমএল পয়েন্টগুলা, ইভেন শুধু এমএল পয়েন্টগুলো না, আরো কিছু যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু আছে যেগুলো জানা উচিত মানুষের, সেগুলো হচ্ছে রিপোর্টেই আসে। এখন আর ইমেল দেওয়ার দরকার নেই। এটাকে বলে হচ্ছে এক্সটেন্ডেড রিপোর্টিং, যেটা আপনার 701 এর কিন্তু কোশ্চেন আসে, এই যে লাস্ট পরীক্ষায় আসছিল। এখানে রিপোর্টের চেঞ্জ হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে আগের কথাগুলো বললাম, কেন বললাম যে আগের কথা না বলে যদি আমি প্রথমেই এখনকার রিপোর্ট নিয়ে কথা বলি আপনারা বুঝতে পারবেন না। আগেরটা বললাম, এখন কি চেঞ্জ আসে সেটা আপনাকে বলতেছি। এখন যেটা আসছে ওই যে ওপিনিয়ন বললাম না, ওপিনিয়ন নিচে আবার ইমফেসিস ম্যাটার থাকে, এখানে আরেকটা জিনিস থাকে কি অডিট ম্যাটার। কেমন গোয়িং কনসার্ন নিয়ে আলাদা একটা প্যারাগ্রাফ থাকে এখন। সো এগুলো হচ্ছে চেঞ্জ আসছে। এই যে আপনাদের কোশ্চেন অ্যারাইজ যখন করছেন যে এবার কিন্তু নেক্সট অডিটর যখন আসবে, সে যদি কি অডিট ম্যাটার দেখে রিপোর্ট, এখন রিপোর্টটা 1 পেজের হয় না, 2-3 পেজ 4 পেজ হতে পারে, 5 পেজ হতে পারে, ইটস ওকে। এখন অডিট রিপোর্ট 5 পেজ হবে, সমস্যা কি?
সো অডিটর এসেই দেখবে রিপোর্টটা সুন্দর করে গো থ্রু করে সব জেনে যাবে। যে নর্মাল ইনভেস্টর সে ওপিনিয়নে দেখবে সবই ক্লিন, সে প্রথমে অনেক খুশি হবে, তারপর যখন ইস্যুগুলো দেখতে থাকবে কি অডিট ম্যাটার, তখন হয়তো তার ফিল হইতে পারে না থাক এই ইস্যুগুলো আছে আমি না যাই। কেউ আছে যে ঝামেলা পছন্দ করে না, সে গেল না। কেউ আছে আমার মতো যে অনেক বুঝে, ভালো জানে যে কোম্পানিতে এরকম হইতেই পারে দুই একটা, ইটস ওকে, সে ইনভেস্ট করলো। আপনি কেন তার পক্ষ থেকে মাতবরি করবেন? সো এইগুলো কিন্তু জানানো হয়েছে। যারা অডিট রিপোর্ট অডিট স্ট্যান্ডার্ড ইস্যু করে তারা কিন্তু চেঞ্জ নিয়ে আসছে। সো এটা সামনে আরো চেঞ্জ হতে পারে। দ্যাটস ওয়াই কোনো কোশ্চেন সিলি কোশ্চেন না, এটাই আমি এতক্ষণ বোঝাতে চাচ্ছি। যা মনে আসে বলবেন, দেখবেন যে হয় আপনার এই কোশ্চেন অ্যান্সার আছে অলরেডি, আর যদি না থাকে ইউ হ্যাভ টু এসকেলেট। পার্টনারকে বলেন, পার্টনার আইসিবি কে জানাবে, আইসিবি আইএফএসসি কে জানাবে। আপনি মনে করার কোনো কারণ নাই যে আপনি কোনো কন্ট্রিবিউট করতে পারবেন না, অবশ্যই কন্ট্রিবিউট করতে পারবেন প্রফেশনে। ওকে স্যার একটা কথা ছিল। হ্যাঁ শিওর বলেন। স্যার এই যে পেশেন্ট 3 এর রিপোর্টটা আছে, এটা কি সম্পূর্ণ ইউজারের উপর ডিপেন্ড করে? যে আমি বললাম যে আপনার এই সমস্যাটা হয়েছে, সে বললো যে ঠিক আছে এটা আমার কাছে কোনো ব্যাপার না, তাহলে হচ্ছে আমি এটার জন্য ক্লিন রিপোর্ট দিব, সাথে একটা মানে কি লেটার দিয়ে দিব এমন? ইউজারের। তারপর স্যার পরে যেটা বললেন যে এখন যে নতুন যেটা হয়েছে আমার ম্যানেজমেন্ট রিপোর্টের পরে ইস্যুতে হচ্ছে ওই প্রবলেমটা দেয়া থাকে, তো এটা যদি এখন নতুন অডিটর করলে ওর মনে হলো যে ঠিক আছে আমি এটা দেখবো না, ওইটার জন্য কি স্যার ইয়েতে কোম্পানিতে কোনো ইফেক্ট পড়বে না? যে সে তো ওই পার্টটা দেখলোই না যে এই সমস্যাগুলো ছিল। এই জন্যই তো বললাম যে এখন তো এই রিপোর্টে এটা নিয়ে আসতেছে। সো সে তো গত বছরের ওই অ্যাকাউন্ট থেকে বাধ্য অডিটর যখন অডিট করতে আসবে তখন গত বছরের অ্যাকাউন্ট তার লাগবেই। আর গত বছরের অ্যাকাউন্ট যখন লাগবে গত বছরের রিপোর্টও তার লাগবে। গত বছরের রিপোর্ট যখন লাগবে রিপোর্টের ডিটেলস পেয়ে যাবে। শোনেন প্র্যাকটিক্যালি যেটা হয় এই যে আমরা যেটা বলছি এটা মানে এটা হচ্ছে এক্সট্রিম কেসে এরকম হয় যে আপনি ম্যানেজমেন্ট এটা আগে যখন ছিল না, এই যে এক্সটেন্ডেড রিপোর্টিং যখন ছিল না, এই নতুন করে রিপোর্টটা যখন আসতো না, পুরাতন রিপোর্টে এমন কিন্তু হইতো না যে ম্যানেজমেন্টকে বললে ম্যানেজমেন্ট দিত না, এনিহাও ইমেল গুলো তারা ম্যানেজ করে ফেলতো বা ম্যানেজমেন্ট দিত, এটা ইস্যু না, বুঝছেন। তারপরেও ইন কেস যদি ম্যানেজমেন্ট দিতে না চায় বা যে ইউজার আছে সে আর ডিটেলস দেখতে চায়, সমস্যাটা কোথায়? আপনার এক পেজই কেন রিপোর্ট করতে হবে? এটা তো আমারও বিরক্ত লাগতো যে এক পেজ কেন, হয় 1 পেজ হোক না, 6 পেজ হলে সমস্যা কোথায়? সেটা হচ্ছে এখন নিয়ে আসছে, দ্যাটস ইট। বাট এটা কিন্তু ম্যানেজমেন্ট বলতে পারবে না। এখন ম্যানেজমেন্ট আপনাকে যদি বলে, ধরেন আপনার ধরেন ম্যাটেরিয়ালটি 5 টাকা, আপনার ইস্যু 5 টাকা আছে, এখন ম্যানেজমেন্ট আপনাকে আপনি বললেন যে আপনার রিপোর্ট কোয়ালিফাই হবে, মানে ওপিনিয়ন হিট আসবে, কারণ আপনার হচ্ছে এই যে প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। আপনাকে ম্যানেজমেন্ট বললো যে ভাই আমার ইউজাররা ম্যাটেরিয়াল না, সেটা আমি দেখবো, আপনি এটা রিপোর্টে দিয়েন না। এটা কিন্তু ম্যানেজমেন্ট বলতে পারবে না, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আন্ডারে। ইভেন আপনি ম্যানেজমেন্টকে বলতেও যাবেন না যে আপনার ম্যাচুরিটি কত, এটা হচ্ছে আপনার ডিসিশন। ইউ আর টেকিং ডিসিশন অন বিহাফ অফ ইউজার। যদি ইউজারের আপনি বলবেন যে ইউজার যদি আপনাকে এতই বিশ্বাস করতো তাহলে তো আমার অডিটর আনতো না। আপনি কিভাবে ডিসাইড করতেছেন যে ইউজারের ম্যাচুরিটি কত? এটা আমি ডিসাইড করব। তো এই জায়গাটাতে কিন্তু আপনি হচ্ছে পাওয়ারফুল একটা রোল প্লে করতে পারবেন। এটা এমন না যে আপনাকে ম্যানেজমেন্ট ধমকায় ইয়ে করে দেবে। ম্যানেজমেন্ট অনেক কারণে আমাদের কাছে ধরা, দুই একটা কারণ হচ্ছে আমরা ধরা, সেটা আমরা ক্লাসের শেষের দিকে অন্যদিন যখন যে আমরা লাস্টের চ্যাপ্টারগুলো পড়াবো তখন দেখবেন যে সেগুলো চলে আসবে যে কেন আমরা ধরা। হ্যাঁ, তখন সেগুলো নিয়ে আলাপ করবো। ওকে, ওগুলো অটোমেটিক চলে আসবে, শিওর, এটা মিস হবে না। হ্যাঁ, ওকে স্যার। তারপরে আমরা কি করলাম? তারপরে হচ্ছে আমরা এই যে এটাই ক্লিন রিপোর্ট গেল একটা, ক্লিন রিপোর্ট উইথ এমফাসিস অন ম্যাটার, যেটা হচ্ছে পেশেন্ট 1 মানে পেশেন্ট 2 এবং 3 জন্য গিয়েছে, আর পেশেন্ট 3 জন্য এক্সট্রা গিয়েছে কি ম্যানেজমেন্ট লেটার। সো এটাই মোটামুটি আনকোয়ালিফাইড রিপোর্টের যে টাইপস গুলা। এবার আসেন কোয়ালিফাইড রিপোর্ট, মানে হচ্ছে আপনার প্রবলেম আছে, যেটা একটু আগে বললাম যে উই আর মোর ইম্পর্টেন্ট দ্যান ডক্টর। দ্যাটস ওয়াই ডক্টররা বলে যে আপনার করোনা পজিটিভ নাকি নেগেটিভ। কিন্তু আমরা আরো একটু ডিটেলসে বলতে চাই যে হ্যাঁ আপনার ভুল আছে, বাট ভুলের এক্সটেন্ট ইয়াটা কতটুকু, হ্যাঁ ইম্পর্টেন্সটা কতটুকু, মানে ব্যাপ্তিটা কতটুকু, অনেক বড় নাকি অনেক ছোট ভুল, সেটাও আমরা রিপোর্টে বলার চেষ্টা করি, একটু ল্যাঙ্গুয়েজের মার্ক আছে বোঝানোর চেষ্টা করি জনগণকে। হ্যাঁ, যেটা ইন সাম এক্সটেন্টে হয়তো
ডক্টরদের রিপোর্টেও থাকে, হয়তো আপনার রেজাল্টে বলা থাকলো পজিটিভ, নিচে আবার বলা থাকলো যে ধরেন আপনার ফর এক্সাম্পল ডায়াবেটিক্স, আপনাকে বললো ডায়াবেটিক্স পজিটিভ, তারপরে হয়তো বলা থাকলো যে মানুষের একটা স্বাভাবিক যুবক বা একটা স্বাভাবিক মধ্যবয়স্ক মানুষের ডায়াবেটিক্সের মাত্রা থাকা উচিত 6, সেখানে আপনার আছে 6.2। আপনি যখন রেজাল্ট দেখলেন যে আপনি হচ্ছে পজিটিভ, আপনার ডায়াবেটিক্স আছে, ফার্দার আপনি যখন ওইখানে গেলেন যে আপনার কত, মানে একটা মানুষের স্বাভাবিক হচ্ছে 6, আপনার 6.2 আছে, সো মাত্র একটু বেশি হয়েছে, সো আপনি চাইলে এটা খুব কন্ট্রোল করতে পারবেন। আবার আরেকজনেরও পজিটিভ ডায়াবেটিক্স, কিন্তু তার হয়েছে 8, আপনার তার মধ্যে পার্থক্য আছে না? আছে। সো এই কোম্পানিতেও যখন আপনি আনকোয়ালিফাইড বললেন যে রিপোর্ট আনকোয়ালিফাইড ক্লিন, সেখানে যখন কিছু পার্থক্য আছে বললাম যে একটা ক্লিন আছে, আর একটা ক্লিনের সাথে ইমপ্রেসিভ ম্যাটার আছে, আর একটা আছে ইমপ্রেসিভ ম্যাটারের সাথে আবার এমএলও আছে। তো তিনটাই কিন্তু ভালো, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো, এটা তার চেয়ে একটু কম ভালো, এটা তার চেয়ে আর একটু কম ভালো, বাট এগুলো হচ্ছে ভালো, কিন্তু ভালো, রাইট? সো এবার আসেন খারাপ। খারাপ আর কি কি হইতে পারে? খারাপের হচ্ছে লেভেল থাকা উচিত, যেমন পেশেন্ট 4, এই ভদ্রলোকের অবস্থা দেখেন, এই যে সে ঠিক মতো সিগারেট খায়, সিগারেট খায়, ওয়াইন খায়, ঠিক মতো টাইম ফুড খায় না, ঠিক মতো ঘুমায় না। হ্যাঁ, তার টেস্ট করাইছিল কয়টা? টেস্ট করাইছিল হচ্ছে 12টা। তখন দেখা গেছে কি যে তার হচ্ছে কিডনি ড্যামেজ। এবার আপনি ডিসাইড করেন তো, একটা এক্সওয়াইজেড কোম্পানি ওরে নিবে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আরেকটা কিডনি যদি নষ্ট হয়ে যেত শেষ। কোম্পানি কারণ নেয় না, কোম্পানি নেয় না এই কারণে যে ওরা একটা কিডনি নষ্ট নিয়ে জয়েন করলো, জয়েন করার পরে 1 বছর ধরে শিখাইলাম, বেতন দিলাম, 1 বছর পরে ওর কাছ থেকে আমি আউট পাবো। নর্মালি এমপ্লয়ি কিন্তু গিয়েই আসলে ভ্যালুয়েট করতে পারে না। প্রথম 1 বছর 6 মাস শিখতেই লাগে, ট্রেন আপ করা লাগে, তাকে ট্রেন দেয়, এই করে সেই করে করে টরে তার পেছনে 20 লাখ টাকা খরচ হয়ে গেছে মনে করে। এবার সে সেকেন্ড ইয়ারে যখন গেছে টুপ করে মরে গেল। কোম্পানির আবার নতুন একটা এমপ্লয়ি নিতে হবে, তাকে আবার ট্রেন আপ করতে হবে, তো টাকা সমস্যা না, টাইম প্রবলেম। হ্যাঁ, তো এই কারণে কিন্তু কোম্পানিগুলো একটু যাচাই করে। আলটিমেটলি দিন শেষে কিন্তু একটা কথাই যে আপনি ডিসিশন মেক করবেন কি করবেন না, মানে আপনি কি নিবেন কি নিবেন না, আপনি ইনভেস্ট করবেন কি করবেন না, এটাই। তো সেটা হচ্ছে অনেকগুলো ফেজ থাকতে পারে, আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী ম্যাটেরিয়ালিটি ডিসাইড করবেন। হ্যাঁ, সো এই ডক্টর জবুল তার বিশ্বাস যে এই কোম্পানি যদি জানতে পারে একটা এমপ্লয়ির একটা কিডনি নষ্ট, তার এতটুকু নলেজ আছে যে মানুষের 2টা কিডনি থাকে, একটা কিডনি নষ্ট হলে বাঁচে, বা আরেকটা কিডনি নষ্ট হলে কিন্তু সে আর বাঁচবে না। সো ডক্টর জবুল ফিল করেছে যে এক্সওয়াইজেড কোম্পানি কি নিবে না ওই সেন্স থেকে। সো ম্যাটেরিয়ালিটি হচ্ছে আপ টু আলসার, আলসারে বেশি কিছু হলে সে নিবে না। তো যখন দেখলো যে 1 কিডনি ড্যামেজড, এইবার কিন্তু মজা পেয়ে গেছে। দেখেন মজাটা হচ্ছে যে যখনই ম্যাটেরিয়ালিটির উপরে কোনো প্রবলেম ধরা পড়ছে, তখনই কোথায় হিট আসবে? ওপিনিয়ন প্যারাগ্রাফে। এবার আর সে লিখতে পারবে না যে এর কোনো প্রবলেম নাই, এবার তাকে ওই ওপিনিয়নে লিখতে হবে এর প্রবলেম আছে। বাট সে কিভাবে, রাইট, কিভাবে লিখবে? সেই লেখার ওয়ার্ডিং হচ্ছে এর কোনো প্রবলেম নাই, প্রথমে ভালো দিয়ে শুরু করবে, এর কোনো প্রবলেম নাই এক্সেপ্ট কি 1 কিডনি ড্যামেজড। সো যখন একজন রিডার পড়বে, তখন রিডারটা কিন্তু জানবে যে হ্যাঁ কোম্পানির প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা অত সিভিয়ার না যে কোম্পানি যা ইচ্ছে তাই অবস্থা, এরকম না। পার্টিকুলার একটা জায়গায় একটা ম্যাটেরিয়াল প্রবলেম আছে, বাট এই প্রবলেমটা হচ্ছে একটা পার্টে, মাথায় রাখবেন, একটা পার্টে। যেমন ধরেন আপনি কোম্পানি অডিট করতে গেলেন, সেখানে দেখলেন যে ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট আছে, ম্যাটেরিয়ালি ভুল আছে, কিন্তু শুধু পিপিইতে, তারপর অন্য সব ভালো। আরেকটা কোম্পানি দেখলেন যে তার ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট আছে, আলটিমেটলি 5 টাকা ম্যাটেরিয়াল, 6 টাকা ম্যাটেরিয়াল, 10 টাকা ম্যাটেরিয়াল, তাই না? কিন্তু এই ম্যাটেরিয়াল হচ্ছে কি তার পিপিও ভালো নাই, তার অ্যাকাউন্টস রিসিভেবলের সমস্যা আছে, তার অ্যাকাউন্টস পেয়েবলের সমস্যা আছে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের প্রবলেম আছে। তো দুটো তো এক জিনিস না, হয়তো এই 4-5টা মিলে তার তো 60 টাকা, 60 টাকা তার হচ্ছে প্রবলেম আছে, তার ম্যাটেরিয়ালিটি 5 টাকা। আর একটা কোম্পানি মনে করেন যে শুধু পিপিএতে 5 টাকার প্রবলেম আছে, তো দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে না? শুধু পিপি ঠিক করলে ঠিক, আর এই কোম্পানির 4-5টা জায়গায় সমস্যা, তাকে ঠিক করতে হবে। সো দ্যাটস ওয়াই যখন একটা কোম্পানির প্রবলেম থাকে, মাইন্ড ইট, স্টেপ বাই স্টেপ আসেন, প্রবলেম আছে, এবার আসেন প্রবলেমটা ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল না, ডিসিশন কিভাবে মেক হয়।
প্রবলেমটা ম্যাটেরিয়াল না, ফাইন, ক্লিন রিপোর্ট, আলাদা ইমেল দিয়ে দাও। প্রবলেম আছে, প্রবলেম কি ম্যাটেরিয়াল? হ্যাঁ ম্যাটেরিয়াল। কি টাইপের ম্যাটেরিয়াল? যে কোনো একটা পার্টে ম্যাটেরিয়াল, তাহলে তাকে কোয়ালিফাইড রিপোর্ট দাও, এক্সেপ্ট ফর কোয়ালিফাইড রিপোর্ট, যেখানে লেখা থাকবে এই কোম্পানি সবই ভালো আছে এক্সেপ্ট পিপিতে এত ঝামেলা আছে। সেম লাইক পেশেন্ট 4, এর সবকিছু ভালো আছে, শুধু একটা কিডনি ড্যামেজড, এটাকে বলে এক্সেপ্ট ফর কোয়ালিফাইড রিপোর্ট। এরপরে আসলেন এই পেশেন্ট 5, তার কিন্তু একটা কিডনি ড্যামেজড, আবার ব্লাড ক্যান্সার, বুঝতেই পারতেছেন তার অবস্থা খুবই খারাপ। সো মোর দ্যান ওয়ান অর্গানস হচ্ছে আপনার ইম্প্যাক্টেড। যেটা একটু এক্সাম্পল দিলাম যে একটা কোম্পানিতে ধরেন এখানে ম্যাটেরিয়াল প্রবলেম পেলেন, কিন্তু সেই ম্যাটেরিয়াল প্রবলেম হচ্ছে কয়েকটা জায়গায়, হয়তো পিপিতে আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, পেয়েবল আছে, যাই হোক অনেক জায়গায় আছে। যদি এরকম পান তখন হচ্ছে বলবেন, ল্যাঙ্গুয়েজটা এরকম হবে যে এই কোম্পানির সমস্যা আছে এই জায়গায়, সেখানে এক্সেপ্ট ফর বলার কোনো স্কোপ নাই, মানে অ্যাডভার্স ওপিনিয়ন। অ্যাডভার্স মানে হচ্ছে অনেক নেগেটিভ কথা, তো এটাকে বলে হচ্ছে অ্যাডভার্স ওপিনিয়ন। এবার আসেন এই কোম্পানির ক্ষেত্রে, সরি পেশেন্ট 5 তো বললাম, পেশেন্ট 6 এই ভদ্রলোক কিন্তু টেস্ট করতে দেয় নাই। এখন টেস্ট না করে কি ডক্টর জরুরি কিভাবে বলবো যে তার ইয়ে আছে কি নাই? সে কিন্তু বলতে পারবে না। কাজে সে কিন্তু বলে দিচ্ছে যে ভাই আমি একে নিয়ে কোনো কমিটি করবো না, যাকে ইংলিশে বলে ডিসক্লেম। ডিসক্লেমার মানে হচ্ছে আমি অপারগ, আমি বলতে পারলাম না কিছু। হ্যান্ডস আপ। আপনি একটা কোম্পানিতে অডিট করতে গেছেন, মনে করেন কোম্পানি সবই করছেন, কিন্তু কোম্পানি যে পিপিই থাকে, ট্যানজিবল অ্যাসেট থাকে, যেটা আমাদেরকে কি করতে হয়, ফিজিক্যালি ভেরিফাই করতে হয়, কারণ আপনাকে ফিজিক্যাল ভেরিফাই করতে দিল না, বললো যে দিব না, অডিট করলে করেন, না করলে চলে যান। আপনি তো অডিটর হিসেবে আপনি চাচ্ছেন যে আপনার টাকা তো নিয়ে আসতে হবে, আপনি তো ও বললো করলে করেন, না করলে চলে গেলেন, আপনি চলে আসলেন, আপনি বিজনেস করতে হবে না, আপনার তো বিজনেস করতে হবে। তো দিন শেষে আপনি বিজনেস করবেন, আপনি সুন্দর মতো টাকাটাও নিবেন, ওইখানে কষ্টও কমবে, আবার আপনি ওপিনিয়নও বলে দিবেন যে এই কোম্পানির সবই দেখছি ঠিক আছে, কিন্তু আমি পিপি দেখতে পারি নাই, পিপি নিয়ে আমি কোনো কথাই বলবো না। এটা করে ডিসক্লেইমার। এখন এই ডিসক্লেইমার ওপিনিয়ন দিতে গেলে অনেক সময় আপনাকে ম্যানেজমেন্ট বাই ফোর্স ওই কাজটা করতে দিবে না। আবার অনেক সময় আছে যে আসলে ম্যানেজমেন্টেরও কিছু করা থাকে না, আপনি বুঝতে পারবেন যে আপনি করতে পারতেছেন না জিনিসটা, তখনও ডিসক্লেমার দিতে হবে। ডিসক্লেমারটা আপনি ম্যানেজমেন্ট আপনাকে জোর করে করতে না দিক, অথবা না করার মানে করার স্কোপই না পান, যাই হোক আপনাকে ডিসক্লেমার দিতে হবে। এখন একটা এক্সাম্পল দেন তো, যে ধরেন যেটা বললাম যে পিপি আপনাকে ফিজিক্যালি ভেরিফাই করতে দেয় নাই ম্যানেজমেন্ট জোর করে, সো আপনি ডিসক্লেমার ওপিনিয়ন দিলেন। একটা এক্সাম্পল দেন তো যেখানে ম্যানেজমেন্ট চাওয়ার পরেও, ম্যানেজমেন্ট চাচ্ছে যে আপনি করেন, আপনিও চাচ্ছেন যে জিনিসটা করা দরকার, কিন্তু করতে পারতেছেন না, আপনাকে বাধ্য হয়ে ডিসক্লেমার দিতে হচ্ছে, এরকম কোনো এক্সাম্পল দিতে পারবেন? চিন্তা করেন না, মানে এখান থেকে কিন্তু বেরোয় যাবে। আমি যেটা বললাম এটা থেকে কোন 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 পরিস্থিতিতে আপনি আসলে চাইলে ওটা করতে পারতেছেন না। যখন রিপোর্ট করার জন্য আমার একটা সময় নির্ধারিত থাকে, ওই সময়টা যদি আমি আগে অন্য কাজ করতে গিয়ে ব্যয় করে ফেলি, তখন সময়ের অভাবে আমি হয়তো অ্যাসেট গুলো আমি জাস্টিফাই করতে পারতেছি না ফিজিক্যালি, তখন ওইভাবে কি করা যায়? না না, এটা তো আপনার ইনক্যাপাবিলিটি। আপনি পারলে চাইলে পারতেন, কিন্তু এমন কেস থাকতে পারে আপনি চাইলেও পারবেন না, ম্যানেজমেন্ট চাইলেও পারতেছে না করতে। স্যার হুমকি স্বরূপ এরকম কিছু? আচ্ছা এক্সাম্পল দিই, হ্যাঁ ধরেন আমরা পিপি তো ফিজিক্যালি ভেরিফাই করি, আবার কিন্তু ইনভেন্টরি করি না? করি। নরমালি কি হয়, 31 ডিসেম্বরই হচ্ছে এই কাজগুলো করা হয়। হ্যাঁ, এই জন্য দেখবেন যে অডিট শুরু হয় না, কিন্তু যখন ইয়ার ক্লোজ হয় তখন আপনাদের ফার্মে দেখবেন যে ওই স্টক টেক করা ধুম পড়ে যায়, যেটা আমি সারা জীবন করে আসছি 5 বছর, এবং এই 5 বছরে আমি একদিন হচ্ছে আমার বার্থডে সেলিব্রেট করতে পারিনি। এই সুযোগে বার্থডে তো জানাই দিলাম আর কি, 31 ডিসেম্বর। সো
দেখা যায় যে ওই সময় থাকতাম হচ্ছে ক্লায়েন্টে, ওই সবাই নিউ ইয়ার সেলিব্রেট করতেছে আর আমরা হচ্ছে এই সেই গুনতেছি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্লায়েন্টে এটা করা সম্ভব হয় না, হয়তো আপনি টাইম দিতে পারেন নাই বা তারাই রেডি না। হ্যাঁ, তখন দেখা যায় ধরেন 31 ডিসেম্বর 2019 এটা হচ্ছে তার কাট অফ পিরিয়ড। আপনি তো অফকোর্স অডিট করতে যাবেন হয়তো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে, তো আপনি চিন্তা করে রাখছেন যে ফেব্রুয়ারিতে গিয়ে আমি কাউন্ট করব, কাউন্ট করে এই যে 2 মাসে যে মুভমেন্টটা হয়েছে এটাকে আমি ব্যাক ক্যালকুলেশন করে বের করবো যে আগে কত ছিল। এটা কি করছেন আপনারা? অনেক ফান্ড করে, মানে ধরেন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে 31 ডিসেম্বরের আমার রিপোর্ট আছে, যে 31 ডিসেম্বরে আমার কতগুলো পিপি ছিল বা কতগুলো ইনভেন্টরি ছিল, কিন্তু তখন হচ্ছে আপনি ফিজিক্যালি ভেরিফাই করেন নাই, গিয়ে দেখে আসেন নাই। জানুয়ারিতে অডিট করতে গেছেন, ধরেন জানুয়ারি 20 তারিখে গেছেন, 20 দিন অলরেডি পার হয়ে গেছে। এখন অডিটে গিয়ে আপনি বলতেছেন কি তাহলে আমরা এখন আজকে করে ফেলি, আগামীকালই হচ্ছে এটা অডিট ফিজিক্যাল ভেরিফাই করে ফেলি। হ্যাঁ, ভেরিফাই করার পরে আমরা 20 তারিখে যেটা পাবো সেটার সাথে এই 20 দিনে কি কি আপনি নিয়ে আসছেন আর কি কি আউট হয়েছে ওইটা আমরা প্লাস মাইনাস করে দেখবো যে 31 ডিসেম্বর আপনি যা বলতেছেন সেটাই ছিল কিনা। ঠিক আছে, সো এটাও করা যায়। এখন ধরুন আপনি এই অপশনে গেছেন যে আপনি জানুয়ারির 20 তারিখে অডিট শুরু করবেন, তখন ফিজিক্যালি ভেরিফাই করবেন। এইবার জানুয়ারি 20 তারিখে গেছেন, গিয়ে দেখেন যে 31 ডিসেম্বরে আসলে ইনভেন্টরি ঠিকই ছিল, ওরা যে রিপোর্ট করছে সেটাও ঠিক, কিন্তু জানুয়ারি 10 তারিখে ওই গোডাউনে আগুন লেগেছে, আগুন লেগে গিয়ে ইনভেন্টরি অনেক পুড়ে গেছে। তো আপনি এখন এই মুহূর্তে চাইলেও যে ইনভেন্টরি নাই পুড়ে গেছে সেটা আপনি কেমনে ফিজিক্যালি দেখবেন, বা ম্যানেজমেন্টও তো চাইলে দেখাতে পারবে না। যদিও এটা সিস্টেমই মানে আপনাকে বাধ্য করছে এটা না করার, যে আপনি করতে পারতেছেন না, তারপরেও যেহেতু আপনি করতে পারেন নাই আপনাকে ডিসক্লেম দিতে হবে যে আমি সবই অডিট করেছি বাট এই কারণে ইনভেন্টরি অডিট করতে পারি নাই। সো ইনভেন্টরি ঠিক আছে নাকি ভুল আছে আই ডোন্ট নো, মানে ওই সময় ফিজিক্যাল এক্সিস্টেন্সটা আমি আপনাদেরকে জানাতে পারতেছি না, বাট কোম্পানি বলছে যে এত টাকা কম পড়ছে, এত টাকা লস তারা রিকগনাইজ করছে, সেগুলো ঠিকঠাক মতো করছে, বাট ফিজিক্যাল এক্সিস্টেন্স ছিল কিনা আসলে সেটা ইউ ডোন্ট নো। সো এরকম কেস আসতে পারে, এগুলো হচ্ছে ডিসক্লেইমার। সো কোয়ালিফাইড রিপোর্ট বেসিক্যালি তিন ভাবে হয়, যেটা বললাম, যেটা একটু ভালো কোয়ালিফাইড রিপোর্ট সেটা হচ্ছে এক্সেপ্ট ফর যায়, যেটা খুবই খারাপ অবস্থা সেটা যায় লাস্ট পয়েন্ট ডিসক্লেইমার। ডিসক্লেইমার হচ্ছে যে যেমন এই দুটো আপনি অডিট করছেন, অডিট করে কিন্তু ধরা পড়ছে যে অডিটে কত ভুল আছে, ভুলটা কি কম না বেশি, যদি কম ভুল থাকে একটা পার্ট ভুল হয় তাহলে এক্সেপ্ট ফর, আর যদি অনেক ভুল থাকে সেটা অ্যাডভার্স। আর আপনি একটা জিনিস করতেই পারেন নাই, দেখতেই পারেন নাই, তার জন্য হচ্ছে ডিসক্লেইমার, মানে আপনি বলে দিবেন যে আমি এটা অডিট করতে পারি নাই। যেমন এই পেশেন্ট 6 এই যে ডক্টর জগলুলকে দেখাইতে দেয় নাই, টেস্ট করে নাই, কিন্তু ডক্টর জগলুলের কাছে তো আসছিল, সে তার সাথে কথা বলছে ডক্টর জগলুল, এবং এটা তার সমস্যা না, ডক্টর জগলুলের কোনো প্রবলেম নাই, সে তার সাথে এগ্রিমেন্ট করে ফেলছে, XYZ এর সাথে এগ্রিমেন্ট করে ফেলছে যে আমি 6টা পেশেন্ট দেখবো, 6 জনের কাছ থেকে আমি 50,000 করে নিব, 3 লাখ টাকা নিব। এখন পেশেন্ট 6 সে দেখায় নাই, কিন্তু সে তার জন্য তো এগ্রিমেন্ট হয়ে গেছে, সে তার এটাকে কি বলে ডিসপেন্সারি না কি বলে ওই পর্যন্ত আসছে, চেম্বার পর্যন্ত আসছে, তার সাথে কিছুক্ষণ কথাও বলছে ডক্টর জগলুল। পেশেন্ট সে টেস্ট করায় না, এটা ডক্টর জগলুল কি যায় আসে, টেস্ট করালে সে টেস্টে টাকা দিতে হতো, এখন টেস্টে টাকা দেওয়া লাগবে না, বাট আমি যে তাকে দেখবো, আমি যে XYZ কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছি সেই টাকা তো আমাকে দিতে হবে। কাজে যদিও আমাকে দেখতে দেয় নাই, আমি একটা রিপোর্ট ইস্যু করবো XYZ কোম্পানিকে যে ওকে আমি কোশ্চেন করছি, কোশ্চেন অ্যান্সার দেয় নাই, আমাকে টেস্ট করতে দেয় নাই। সো আমি 6 জনই কাউন্ট হবে, হ্যাঁ 6 জন কাউন্ট হবে, অফকোর্স কাউন্ট হবে, কারণ আপনি ম্যানেজমেন্টের সাথে যখন এগ্রিমেন্ট করে ফেললেন যে আমি অডিট করব, তারপর অডিট করতে গিয়ে আপনি 5টা জিনিস দেখার কথা ছিল, এখানে একটা আপনি দেখতে পারেন নাই, আপনি কি ফি নেবেন না? ফি তো অবশ্যই নেবেন, ফি তো আর আপনার প্রোরাইটা বেসিসে হয় নাই যে আমি যে কটা দেখবো সেই কটা ফি নেব, ফি তো ফিক্সড ফি হয়, তো ফি আপনি নেবেন, আপনি মাসে বলে দিবেন যে আমি এটা দেখতে পারিনি। স্যার এটা ঠিক আছে স্যার, ওই লাস্টের কি এক্সাম্পলটা আমি ক্লিয়ার বুঝতে পারছিলাম না, ওই যে আপনার ইনভেন্টরি যে এক্সাম্পলটা আপনি দিচ্ছিলেন। হ্যাঁ, ইনভেন্টরিটা হচ্ছে কি যে আপনি কিছু আছে যে ম্যানেজমেন্ট ইম্পোজ করে দেয় যে আপনাকে এটা দেখতে দিব না,
তখন আপনি তার ক্ষমতা সে দেখাইলো, সে দেখতে দিল না, আপনার ক্ষমতা আপনি দেখাবেন, ভালো কথা, দেখতে দেবো না দিলা, আমি ই করবো, ওপিনিয়নে বলে দেবো, রিপোর্টে বলে দেবো। সো আপনি মাঝখান থেকে কাজও কমে গেল, টাকাও ঠিক মতো পাইলেন, রিপোর্টটা কোয়ালিফাই করে দিলেন, ডিসক্লেইমার রিপোর্ট। আপনি অন্য ক্ষেত্রে যেমন বললেন যে তারা একটা কিডনি নষ্ট, একটা কিডনি, একটা ব্লাড ক্যান্সার তার, এখানে তো আপনি বলতে পারতেছেন না যে আসলে ফিজিক্যালি ওইটা ছিল কি ছিল না, দেখতেই পারেন নাই। সো দেখতে পারলেন না, আপনি বলতেন যে না ছিল, থাকলে ক্লিন রিপোর্ট, না থাকলে বলতেন যে ওটা ছিলই না ফিজিক্যালি। এখন যদি দেখতে পারেন নাই, আপনি জাস্ট বলে দিবেন যে আমি দেখতে পারি নাই, ছিল কি ছিল না, আই ডোন্ট কমেন্ট। জি স্যার, স্যার এটা বুঝছি স্যার, যে আর কি লাস্টে এক্সাম্পলটা স্যার, লাস্টে স্যার যে এক্সাম্পলটা আপনি লাস্টে যে এক্সাম্পলটা দিয়েছিলেন স্যার, যে আপনার আর কি ম্যানেজমেন্টও দেখাতে চাচ্ছে কিন্তু আমিও দেখতে চাচ্ছি কিন্তু দেখতে পারতেছি না, ওই জিনিসটা ম্যানেজমেন্ট আপনাকে বললো আমার ইনভেন্টরি আছে, পিপি আছে, বাট আপনাকে দেখতে দিব না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট আপনাকে জোর করলো। কিন্তু অনেক সময় হতে পারে যে যেটা বললাম যে 31 ডিসেম্বর 2019 ছিল কাট অফ। সো ওই দিন কিন্তু আপনার আসলে দেখার কথা ছিল যে ওর ফিজিক্যালি ইনভেন্টরি গুলো আছে নাকি, পিপি আছে নাকি, আপনি দেখেন নাই। মানে ইউ ডিসাইডেড যে আমি 20 তারিখে যখন অডিটে যাব, পরের মাসের জানুয়ারি 20 তারিখে যখন যাব, তখন আমি ফিজিক্যালি দেখবো যে আছে কিনা। এই 20 দিনে তো কিছু নতুন জিনিস আসবে, কিছু জিনিস বের হবে, তো ওইটা আমি যোগ বিয়োগ করে 31 ডিসেম্বর 2019 ওরা যেটা বলতেছে এতগুলো ছিল কোয়ান্টিটি, সেইগুলো ছিল কিনা ওইটা আমি বের করে নিতে পারবো ব্যাক ক্যালকুলেশন করে। ওটা কাউন্ট করে স্যার ওইটা মাইনাস করে বের করা যাবে, মাইনাস করে দিলে হয় না, মাইনাস করে দিলে হবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আপনি 20 তারিখে গেছেন, গিয়ে শুনলেন কি 10 তারিখে আগুন লেগে গেছে, আগুন লেগে ওই ইনভেন্টরি পুড়ে গেছে। সো আপনি ইনভেন্টরি এখন চাইলেও ফিজিক্যালি ভেরিফাই করতে পারতেছেন না, তখন আপনি ডিসক্লেম করে দিবেন যে আমি ফিজিক্যালি ইনভেন্টরি দেখতে পারিনি। জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। স্যার তার মানে মনে করি যে আমরা যদি কোনো গার্মেন্টসে যদি আমরা সুতার কাউন্ট করতে যাই, এক্সাম্পল স্বরূপ, তো আমরা যেদিন গেলাম সেদিন ওনাদের ফ্যাক্টরিটা অফ ছিল কিন্তু গোডাউনটা ছিল ওপেন। সো আমরা গোডাউনে যে সুতাগুলো পাইলাম সেটা কাউন্ট করলাম, কিন্তু সামহাও ওনারা আমাদেরকে গার্মেন্টস এর ভিতরে অর্থাৎ প্রোডাকশনে যে সুতাগুলো আছে ওগুলো আমাদের দেখাবে না, ওটা কাউন্টে আমাদের দেবে না। তো ওরা ওটা হাইড করলো, আমাদের তো ফ্যাক্টরি ওপেন না, তো আমরা তো এটা দেখতে পারতেছি না। তো আমরা ওই রিপোর্টটাই দিব যে হচ্ছে সুতা আমরা এতগুলো পাইছি বা রোল আমরা এতগুলো পাইছি, কিন্তু ফ্যাক্টরির ভিতরে মেশিনে যতগুলো আছে এগুলো আমরা পাইনি। ওদেরটা ওরা ঠিক রাখলো, আমরা আমাদেরটা এইভাবেই কথাটা বললাম, এটাই তো বোঝাতে যাচ্ছে স্যার। এক্স্যাক্টলি, ইউ আর স্পট অন, এটাই হয়, এটাই করা উচিত। কিন্তু আপনাদের জাস্ট ফর ইনফরমেশন যেটা হয়, অডিট করতে গেলে একটা ইয়ে থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে ক্লায়েন্টের সাথে, যে যেদিন আমরা ফিজিক্যালি ভেরিফাই করব, ফর এক্সাম্পল 31 ডিসেম্বরে করবো, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনাদের গোডাউনে ওই দিনই যাব। ওই দিনে গিয়ে যেটা হয় নর্মালি ওরাই হচ্ছে কাউন্ট করে, আপনি দেখবেন সাথে। সেই ক্ষেত্রে ওরা কিছু সময়ের জন্য, 1 ঘন্টা বলেন 2 ঘন্টা বলেন, সেই সময়ের জন্য ওরা হচ্ছে স্টক রাখে, যে এই সময় প্রোডাকশন দরকার নাই, বছরে 1-2 ঘন্টা প্রোডাকশন না হলে কিছু হয় না, রাখতে পারে। আর একটা হতে পারে যে না, কোম্পানি এতই ভালনারেবল, এতই ভোলাটিলিটি করে যে না, এটা প্রোডাকশন বন্ধ হয়ে গেলে প্রবলেম হয়ে যায়, হ্যাঁ প্রোডাকশন চলতে থাকে, কিন্তু তার মধ্যে কাউন্ট করতে হবে। তখন যেটা করতে হয়, আপনি যেগুলো পেলেন ফিজিক্যালি সেগুলো তো আপনি দেখেই ফেললেন, আর যেগুলো প্রোডাকশন চলে গেছে অলরেডি, সেগুলো তো মেশিনের মধ্যে ঢুকে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না। সেগুলোর জন্য আমরা মিনিমাম একটা কমফোর্ট নেই কি, যখন প্রোডাকশন এই যে এইসব গোডাউনে বা যখন কারখানায় প্রোডাকশনের জন্য যখন কোনো কিছু নেওয়া হয়, তখন একজনের কাছে থাকে হচ্ছে তার কাছে টোটাল ইনভেন্টরি থাকে, ওটার দায়িত্বে একজন থাকে, আর একজন থাকে যে সে ওইটা নিবে, নিয়ে কাজ করবে, তখন তাকে ইস্যু করতে হয়। তো ধরেন বললো যে এখান থেকে 10 ব্যারেল সে ধরেন তেল নিয়ে গেল ফর এক্সাম্পল, তো যার কাছে আছে তার কাছে যখন নিবে, এমনি এমনি কিন্তু মুখে নিবে না, তার কাছ থেকে ইস্যু করে নিতে হয়। তো দেখবেন যে ইস্যু রিপোর্ট থাকে ওদের, সেখানে ও 10 ব্যারেল দিল তাকে, সেও 10 ব্যারেল বুঝে ফেললো, সেগুলো সাইন দেওয়া থাকে যে আমি 10 ব্যারেল ইস্যু করলাম, সে আবার 10 ব্যারেল মানে বুঝে নিল ফর প্রোডাকশন, সেটাকে সে সাইন করে দিবে। আপনি তখন গিয়ে বললেন যে আজকে কিছু ইস্যু হয়েছে, হ্যাঁ সকাল থেকে এতগুলো ইস্যু হয়েছে, দেখি ইস্যু রিপোর্ট গুলো দেখাও। ওইখানে দেখলেন যে হ্যাঁ আসলে এতগুলো কোয়ান্টিটি, সে ডিটেলস থাকে তখন।
সেখানে একজন যে ইস্যু করছে তারও সাইন আছে, যে টাকা যে নিয়েছে সেও সাইন দিয়ে নিয়ে গেছে। সো আপনি ওটা দেখে ফেলা মানে ইটস ওকে। মানে এটাই বললাম যে প্রথম দিন যে বলতেছিলাম যে আমাদের ওপিনিয়নটা কিন্তু এভিডেন্স হচ্ছে পারসুয়েসিভ, নট কনক্লুসিভ। যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে ইন সাম এক্সটেন্ট ইটস ওকে। দেখবেন যে আপনার ইনভেন্টরি হয়তো 100 টাকা, সেখানে এরকম কেস 2 টাকার 1 টাকা হয় ওই 2 ঘন্টা 3 ঘন্টায়, তো এটা কোনো ইস্যু থাকে না। তো ওই 2 টাকা 1 টাকার জন্য আপনি আবার ডিসক্লেম না দিয়ে আপনি কি করতে পারেন যে 100 টাকা ইনভেন্টরি ছিল, আমি 98 টাকা পর্যন্ত কনফার্ম করতে পারছি, আর 2 টাকা ছিল ওয়ার্ক ইন প্রোগ্রেসে। সো ওয়ার্ক ইন প্রোগ্রেসে যেগুলো ছিল সেগুলো মেশিনে গিয়ে দেখা সম্ভব হয় নাই, বাট এই যে 2 টাকা তারা ইস্যু করে নিছে সেই ডিটেইলস আমার আছে, মানে কাগজ ডকুমেন্ট আছে, সেটা আপনি নিয়ে আসলেন কিছু স্যাম্পলিং বেসিসে। মানে ওয়ে আউট আছে, কিন্তু আপনি চাইলে ওয়ে আউট বের করে ফেলতে পারবেন যে ঠিক আছে আমি কমফোর্ট নিতে গেলে আমার কি করা উচিত সেগুলো করবেন। ইনভেন্টরি কাউন্ট নিয়ে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 13, এখানে কিছু আছে, সেখানে আমরা আরেকটু ডিটেইলস দেখব। এত ডিটেইলস নাই, বাট আমি চাইবো যে ম্যানুয়ালে আপনারা কিছু পাবেন না, অনেক কিছু পাবেন না, বাট পুরোটা আপনারা জানেন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ওখানে হয়। সো এটাগুলো হচ্ছে রিপোর্ট। দেখেন একদম প্রথম থেকে রিপোর্ট ইস্যু পর্যন্ত আমরা কিন্তু কথা বললাম। এখন একটা জিনিস বাকি আছে, সেটা খুবই মজার জিনিস। এটা জিনিসটা ছোট বাট খুবই আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে এটাকে বলে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার, এমআরএল। আপনাদের এই লেভেলে হয়তো এখনো দেখেন নাই, একটু সিনিয়র হলে দেখবেন, বা কেউ দেখে থাকেন জেনে থাকেন জিনিসটা কি, সেটা চাইলে একটু অ্যাড করতে পারেন যে আপনারা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার বলতে কি বুঝেন। তার ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ লেটার বেসিক্যালি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন দেয় ম্যানেজমেন্ট। এখানে তারা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেভাবে প্রিপেয়ার করছে সেটার জন্য তারা যে রেসপন্সিবল এইটা তারা স্বীকার করে নেয়। রাইট। আরেকটু আপনি পড়াশোনা করছেন বোঝা যায় আর কি, আপনার কথাগুলো অনেকটা মানে একদম টার্মগুলো খুব ভালো আসতেছে, ভেরি গুড। কিন্তু আমি চাচ্ছি যে এটা হচ্ছে আরো সহজ করে ওইগুলো টার্মগুলো অ্যাসারশনগুলো, এই অ্যাসারশন আমি পছন্দ করি না, টার্মসটা আমার খুব বিদঘুটে লাগে। সো চ্যাপ্টার 13 যখন আমরা দেখবো তখন দেখবো যে অ্যাসারশন অনেক অনেক মজার একটা জিনিস। এটা যখন আপনি জানবেন তখন দেখবেন যে আপনার কাছে অডিট একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, মনে হবে যে অডিট এত সহজ। কিন্তু ওইটা হচ্ছে মানে চেক লিস্টের মতো যে আপনি এইগুলো করতে হবে, ওইটা আপনার সামনে থাকলে আপনি ওটা করে ফেললে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি অডিট ঠিক মতো করছেন, ঝামেলা নাই। এটা আমরা চ্যাপ্টার 13 ডিটেলস দেখবো, ওই দিন থাকি না, ওই দিন খুব মজা হবে। তো আমরা যেটা জিজ্ঞেস করতেছিলাম যে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার, এটা যদি আর একটু সহজ করে বলেন যে এটা কেন দরকার হয়, মানে আসলে লজিকটা কি, এটা কেন নিয়ে আসছে, এটা না থাকলে কি হইতো? স্যার তার কে এটার জন্য রেসপন্সিবল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম না। ওইটা তো আমরা এনগেজমেন্ট লেটারই বলে দেই যে আমি হচ্ছে অডিট করব, তুমি কিন্তু প্রিপেয়ার করবা। তো ওরা যে প্রিপেয়ার করছে সেটা কিন্তু আপনি ওই এনগেজমেন্ট লেটারে দেখতে পারবেন, অথবা এমনকি আপনি ওই যে রিপোর্ট যেটা আছে অডিট রিপোর্ট, সেখানেও কিন্তু বলা থাকে যে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিটা প্যারা থাকে, অডিটরস রেসপন্সিবিলিটি প্যারা থাকে, সেখানে ম্যানেজমেন্ট কি কি করবে সেটা বলা থাকে, অডিটর কি কি করবে সেটাও বলা থাকে। তারপরেও তাদের কাছ থেকে আলাদা লেটার কেন নিতে হয়, এবং লেটারে কি থাকে, কি এমন জিনিস আমরা নেই যে জিনিসটা আমরা ওইটা নিতেই হলো। আমরা অডিট করলাম, কন্ট্রোল টেস্ট করলাম, সাবস্টেন্টিভ করলাম, এত কিছু করলাম, তারপর কি এমন বাকি থাকলো যে ওটা আমার নিতে হচ্ছে। আপনি আপনার রিস্কটা চিন্তা করেন যে আপনি কি রিস্ক আছেন, কি এমন জিনিস আপনি অডিট করতে পারেন নাই যে জিনিসটা আমার তার কাছ থেকে নিতে হচ্ছে এক্সট্রা ভাবে। আচ্ছা ধরেন আপনি তো ডক্টর জগলুরকে দেই বলি, হ্যাঁ, ডক্টর জগলুর কি করছে, এই 6 জন পেশেন্টকেই এই 5টা কোশ্চেন করছে না? यस স্যার। 6 জনই আনসার দিছে। এখন হোয়াট ইফ P1 यस স্যার সে হয়তো জিনিসটা জানতো যে আমাকে এই ধরনের কোশ্চেন করবে, কোশ্চেন করার পরে আমার অ্যানসারের উপর বেস করে সে আমাকে টেস্ট করতে দিবে,
যদি আমার অ্যান্সার নেগেটিভ ভালো না আসে আমাকে বেশি টেস্ট করাবে। বেশি টেস্ট করলে আমার হচ্ছে আসার সম্ভাবনা আছে, রোগ ধরা পড়ার সম্ভাবনা আছে। রোগ ধরা পড়লে আমি চাকরি পাবো না। তখন সে ইন্টেনশনালি ডক্টর যেগুলো যা জিজ্ঞেস করতেছে সব পজিটিভ অ্যান্সার দিবে। এই রিস্ক আপনি চিন্তা করছেন যে আচ্ছা এই 6 জন যদি ভুল অ্যান্সার, মানে সে সবাই বলতেছে হ্যাঁ আমি সিগারেট খাই না, আমি ঠিকঠাক মতো ফুড খাই, আমি ঠিক মতো ঘুমাই, আমি এক্সারসাইজ করি, রেগুলার চেকআপ করি। স্যার ইন্টেনশনালি হাইড করতে পারে সেটা? এক্স্যাক্টলি, এই যে শব্দটা আরেকবার বলেন। ইন্টেনশনালি হাইড। ইন্টেনশনালি হাইড, এইটা আপনি আপনার সারা জীবন ধরে অডিট করলে বাইর করতে পারবেন না। মানে এই 6 জন পেশেন্টকে আপনি যতভাবেই কোশ্চেন করেন, সে যদি বলে যে আমি ঠিকঠাক মতো ফুড খাই, এটা একটা পাস্ট ঘটনা, সে কখন খাইছে না খাইছে আপনি কেমন ট্র্যাক করবেন? সো আপনার কিন্তু তাকে বিশ্বাস করতে হবে, এবং সে যে ঠিকঠাক মতো বলতেছে কথাগুলো, সেগুলো আপনারা কিন্তু জিজ্ঞেস করে, ডক্টর জগলুল কিন্তু জিজ্ঞেস করে যে আচ্ছা ওরা যে উল্টা বলে নাই, আপনি কেমন শিওর হচ্ছেন? ডক্টর জগলুল ধরা। এইবার ডক্টর জগলুল চিন্তা করলো আচ্ছা তাই তো, আমার তো কাজ একটা ঘাপা থেকে যাচ্ছে, তো আমি একটা কাজ করি, আমি ওদেরকে বলি একটা ওদের কাছ থেকে একটা সাইন করে একটা কাগজ নিয়ে নিই, যেখানে বলি যে ভাই তুমি যা বলতেছো তুমি সাইন করে বলো যে হ্যাঁ আমি যা বলছি সবই ঠিক বলছি, আমি কোনো কিছু লুকাই নেই, আমি সব ঠিকঠাক মতো বলছি আপনাকে, এইটা আমাকে সাইন করে দাও। তাহলে তো আপনার কাজ শেষ। দেখেন অডিট করতে গেছেন, আপনি এত কিছু করলেন, এত কিছু বোঝাইলাম এতক্ষণ ধরে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? আপনি ম্যানেজমেন্টের কাছ থেকে এরকম লেটার নেন নাই, মনে করেন? তাহলে কিন্তু আপনি ওই একটা ধরা কঠিন ধরা। এই জন্য কি হয় যে আপনি যতই অডিট করেন, কিছু জিনিস যেগুলো আপনি অডিট করে জীবনে পাবেন না, সেটা হচ্ছে কি, যে জিনিসগুলো ডিপেন্ড করে ম্যানেজমেন্টের ইন্টেনশনের উপরে, যে জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, আমি চাইলে ডকুমেন্ট দেখে ভেরিফাই করতে পারবো না, চাইলে সে জিনিস ফিজিক্যালি দেখতে পারবো না, সেগুলো তো আমার কিছু করার নাই। তো সেই সব ক্ষেত্রে আমি কি করি, আমি ম্যানেজমেন্টের কাছ থেকে একটা লেটার নিই, যেখানে সে করবে যে না আমি সবকিছু প্রোভাইড করেছি আপনাকে। কারণ আপনাকে যখন অ্যাকাউন্টস দিবে, সেইখানে আপনি ভুল ধরতে পারবেন, যে জিনিসটা অ্যাকাউন্টসে নিয়ে আসে নাই, সে রেকর্ডই করে নাই, এটা তো আপনি বের করতে পারবেন না। তো প্রথমে আপনাকে ওর কাছ থেকে একটা কনফার্মেশন নিতে হবে যে তুমি সবকিছু ডিসক্লোজ করছো কিনা। ইয়েস করছি, সেটা আমাকে বলো। লেটারে বললো। এবার আপনি ধরেন ওয়ালটন অডিট করতে গেছেন, ওয়ালটনের ধরেন ফ্রিজ বানায় তারা ধরেন এসি বানায়, ধরেন তারা লন্ড্রি বানায়, হ্যাঁ আয়রন, এরকম অনেক প্রোডাক্ট বানায়। এবার আপনি চিন্তা করলেন যে আমি যে বছর অডিট করছি 2019 সালে, সেই 2019 সালে এদের এরকম 20টা খুব ক্রুশাল প্রোডাক্ট ছিল যেগুলো খুবই ভালো প্রোডাক্ট। এগুলো মোটামুটি কয়েকটা যদি তারা ডিসকন্টিনিউ করে তাহলে কোম্পানির গোয়িং কনসার্নের প্রবলেম হয়ে যাবে। এখন আপনি যখন অডিট করছেন তখন তো দেখছেন ঠিকই এগুলো চলতেছে, ঠিকই বিক্রি করতেছে। হোয়াট ইফ আপনার অডিট করার পরে ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে ওরা কিছু প্রোডাক্ট ডিসকন্টিনিউ করবে আর বানাবে না, তখন তো একটা গোয়িং কনসার্নের প্রবলেম হয়ে যাবে। তো এইটা তো ম্যানেজমেন্টের ইন্টেনশনের উপর ডিপেন্ড করতেছে, তারা করবে কি করবে না ইউ ডোন্ট নো, এটা আপনি অডিট করে কিভাবে বের করবেন? তখন আপনি বললেন যে এই ধরনের যে যে জিনিস ইস্যু বের হয়, যে যে জিনিস মাথায় আসে আপনার, সেই সব পয়েন্টগুলো হচ্ছে আপনি এমআরকে দিতে বলবেন যে আমাকে এই পয়েন্টগুলো বলে আপনি সাইন করে দেন। এবং সেই এমআরএল বলল যে ঠিক আছে, আমি আপনাকে ডিক্লেয়ার করতেছি যে যেসব ইনফরমেশন আপনাদের জানানো দরকার সবই জানাইছি, কোনো কিছু হাইড করি নেই। যে প্রোডাক্টগুলো আমরা এখন সেল করতেছি, উই হোপ যে প্রোডাক্টগুলো কন্টিনিউ করব আনলেস বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সড হয়ে সিচুয়েশন আমাকে বাধ্য না করে, ততক্ষণ পর্যন্ত আমার ইন্টেনশন নাই যে এটা আমরা কন্টিনিউ করব না। আমরা যেসব জাজমেন্ট ইউজ করছি সেগুলো আমরা আমাদের বেস্ট নলেজে করছি, আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে করছি। সো আমাদের জানা মতে আমরা চেষ্টা করে কোনো ভুল করিনি। এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে আসবে, মানে ম্যানেজমেন্ট স্বীকার করে নেবে, দা স্বীকার করবে। সো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটাই,
মাথায় রাখতে হবে যেগুলোতে আপনার অডিট করার সুযোগ ছিল, করতে পারেন নাই, সেটা কিন্তু এখানে আসবে না। যেখানে সুযোগ ছিলই না সেইগুলো আসবে। এটা হচ্ছে মূল কথা। সো এখন যদি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে আপনাকে ম্যানেজমেন্ট বলে দেয় যে ভাই আমি স্বীকার করে নিচ্ছি, এই যেমন আগের কেসটা যেটা বললাম যে আমি আপনারা হচ্ছে পিপিই দেখতে পারেন নাই, অথবা ইনভেন্টরি পুড়ে গেছে দেখতে পারেন নাই। এখন আপনাকে ম্যানেজমেন্ট অফার করলো যে ভাই যেহেতু দেখতে পারেন নাই, একটা কাজ করি, ওই সময় যে ইনভেন্টরি গুলো ছিল সেইটা আমি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে বলে দিই যে আমার ছিল, এটা ঠিকই ছিল। এটা কি আপনার অডিট এভিডেন্স হিসেবে কাজ করবে? অ্যান্সার হচ্ছে নো, করবে না। কেন? কারণ আপনার তো সুযোগ ছিল এটা দেখার, আপনি করতে পারেন না, সেটা আলাদা জিনিস। তাই বলে এখন তো তাহলে ম্যানেজমেন্ট বলতেই পারে যে আমি অ্যাকাউন্টসে যা বলছি সবই ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি, তাহলে তো আপনার অডিট করাই দরকার হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এমআরএল এ শুধুমাত্র যেগুলো সুযোগ ছিল না সেগুলোই আসবে ইন্টেনশনাল। ম্যানেজমেন্ট বললেই হলো না যে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম ওটা ঠিক ছিল, আপনি দেখতে পারেন তাতে কি হয়েছে, আমি তো আপনাকে লেটার দিলামই, সাইন করে দিলাম, এটা কিন্তু কাজ করবে না এভিডেন্স হিসেবে। ওকে, এবার আসেন এমআরএল একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ডেট। এমআরএল ইস্যু করবে কে? ক্লায়েন্ট ইস্যু করবে কাকে? অডিটরকে। কোন ডেটে? এই ডেটটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডেটটা হচ্ছে আপনি যে ডেটে অডিট রিপোর্ট ইস্যু করলেন সেই সেম ডেটে হইতে হবে। এর কারণ কি বলেন তো? এটা একটা মজার জিনিস। এটা বললে কিন্তু আমাদের আজকের ক্লাস শেষ, ছেড়ে দেব। আমরা বললাম যে এমআরএল শুধু ইন্টেনশনাল জিনিসগুলো আসবে, এবং এমআরএল ডেট হবে আপনি যদি অডিট রিপোর্ট ইস্যু করতেছেন যে ডেটে সেই সেম ডেট, এর আগেও না পরেও না। এর কারণ হচ্ছে ম্যানেজমেন্টের একটা সুযোগ থাকে। ধরেন আপনি অডিট রিপোর্ট ইস্যু করলেন 13th of February, আর আপনাকে ম্যানেজমেন্ট লেটার মানে এমআরএল দিলে হচ্ছে ধরেন 10th of February। এখন ভবিষ্যতে কোনো ঝামেলা বের হইলো, তখন আপনাকে ম্যানেজমেন্ট বলবে যে আপনাকে তো আমি আসলে এমআরএল দিয়েছিলাম 10th of February-তে, এই যে ঝামেলাটা আপনারা যে অডিট রিপোর্ট ইস্যু করছেন তো 14ই ফেব্রুয়ারিতে বা 13ই ফেব্রুয়ারিতে, এই মাঝখানে হয়েছিল, এটা আমি রেসপন্সিবিলিটি নিব না। প্রবলেম। পরে হলে সে একই কথা বলতে পারে যে এটা হচ্ছে পরে এসে হয়েছে, আগে আমি জানতাম না, হোয়াটএভার। যেটা করা উচিত সবসময়, আমরা রিস্ক অ্যাভয়েড করার জন্য অডিট ফার্ম কি করে, এমআরএলটা অডিট রিপোর্টে ডেটা নেয়, দুদিন পরে নিক সমস্যা নেই, ডেটটা যেন অডিট রিপোর্ট যেদিন ইস্যু করছে সেই দিন থাকে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 5, 6, 7 শেষ করে ফেলবো, আর চ্যাপ্টার 13-এর একটা পার্ট ধরবো ইনশাল্লাহ। সো চ্যাপ্টার 5, 6, 7 একদিনে শেষ হয়ে যাবে। মানে দেখবেন যে আমরা অলরেডি পুরো অ্যাসুরেন্সের অনেকগুলো চ্যাপ্টারের অনেক কিছু টাচ করে ফেলছি। এখন শুধু আমরা গো থ্রু করবো, দেখবো, মজা পাবো। ঠিক আছে, আজকে আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন থাকে একদম শর্ট কোশ্চেন এখন করতে পারেন। স্যার নেক্সট ক্লাসটা কি বলেন স্যার? এটা আমার নেট প্রবলেমের জন্য আমি শুনতে পাই নাই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা চ্যাপ্টার 5, 6, 7 8ও মনে হয় আছে। হ্যালো 13 এর পার্শিয়াল বলছেন স্যার, পার্শিয়ালি 13 এর কিছু হবে। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন স্যার। আমরা বলছি নেক্সট ক্লাস স্যার হচ্ছে নেক্সট ক্লাস কি হবে? নেক্সট ক্লাসে চ্যাপ্টার 5, 6, 7, 8 এই চারটা চ্যাপ্টার শেষ করে ফেলবো। 4 সাথে 8 হ্যাঁ 5, 6 বেসিক কি স্যার আমরা যেটুকু দেখলাম এই বেসটা কি এর ভিতরে মানে 5, 6, 7, 8 যেরকম আমরা চ্যাপ্টারগুলো সামনে পড়ব। রাইট, এই 5, 6, 7, 8 হচ্ছে কন্ট্রোল টেস্টিং নিয়ে। হ্যাঁ, সো আমরা এখন টেস্টিং দেখলাম অনেকগুলা, এই যে কন্ট্রোল টেস্টিং, সাবস্টেট টেস্টিং। সো কন্ট্রোল টেস্টিং হচ্ছে চ্যাপ্টার 5, 6, 7, 8 আমরা যখন দেখবো যে দেখবেন যে বেসিকটা আমরা বুঝে গেছি, আর একটু ডিটেইলস আমরা দেখবো যেখানে কি কি থাকে, সেটা আমরা হচ্ছে 5, 6, 7, 8 এটাতে শেষ করব নেক্সট ক্লাসে। তারপরে ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 অনেক বড় এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ইওর ম্যানুয়াল। এটা হচ্ছে আপনার সারা জীবন লাগবে।
এটা হচ্ছে তারপরে ক্লাসে করবো আমরা। ওকে জি স্যার আরেকটা ঠিক আছে স্যার, ভালো থাকেন তাহলে। স্যার আরেকটা কথা ছিল স্যার, এখানের মধ্যে আর কি ওই যে এমআরএল নিয়ে আর কি, এমআরএলটা তাহলে এরকমই কিছু যেখানের মধ্যে স্যার আর কি আমরা অডিট করার সুযোগ ছিল বা আমরা অডিট করতে পারতাম, কিন্তু কোম্পানির সামহাও কোম্পানির কোনো ভুল বা দোষ বা কোনো ল্যাকিংস এর কারণে আমরা অডিট করতে পারিনি, ওই ইস্যুগুলোকে এমআরএল এর মধ্যে নিয়ে আসবো। রাইট ঠিক আছে। মানে যেগুলো সে আপনাকে ডিসক্লোজ করে নাই বা ইন্টেনশন, যেগুলো আপনি আসলে হাজার চেষ্টা করলেও তারা না বলে দিলে আপনি করতে পারতেন না আর কি মেন কথা, আমি এটা করতে পারিনি কোম্পানির ভুলের কারণে বা কোম্পানির কারণে করতে পারিনি, আমার কোনো ল্যাকিংস ছিল না, কোম্পানির কারণে। রাইট, জি ক্লিয়ার স্যার। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন স্যার, দেখা হবে। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। কেউ কি কন্ট্রোল নেবেন আজকে নাকি আমি ক্লোজ করে দিব? ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দেন স্যার। খোদা হাফেজ।